আচ্ছা আচ্ছা, আমি দেখছি। ওকে, তাহলে আমরা এখানে ডিনামিক্স এর ডেফিনিশন লিখছি। আসলে বাংলাতে ডিনামিক্স বলতে আমরা বুঝি হচ্ছে, ডিনামিক্স বলতে আমরা এটা বাংলা বলি হচ্ছে আমরা গতিবিদ্যা। এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে গতিবিদ্যা। আর মেকানিক্স এটাকে বাংলায় আমরা বলি হচ্ছে বলবিদ্যা। তো তোমরা এই গতিবিদ্যা বলবিদ্যা এগুলোর সাথে মোটামুটি পরিচিত। ইন্টারে ম্যাথমেটিক্সও এ নিয়ে কিছু ম্যাথ থাকার কথা। তা আমরা এটাকে ডেফিনিশন দিচ্ছি এভাবে, দ্য পার্ট অফ মেকানিক্স, মানে বলবিদ্যার এটা একটা পার্ট বেসিক্যালি ডিনামিক্স, যেটা in which motion to the forces associated with it and the properties of moving object are related। মানে যেখানে আমরা বেসিক্যালি ফোর্স অ্যাপ্লাই করার পরে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পরে তার গতি, মোশন আর কি, হ্যাঁ, এবং গতির সাথে রিলেটেড অন্য অন্য যেসব প্রপার্টিস, যেমন গতির সাথে রিলেটেড থাকে ভরবেগ, হ্যাঁ, তারপরে টর্ক, এগুলো রিলেটেড থাকে। তারপরে কৌণিক জড়তা রিলেটেড থাকে, তারপরে কৌণিক ভরবেগ রিলেটেড থাকে। সো এই যে প্রপার্টিস গুলা গতির সাথে যেগুলো রিলেটেড ফোর্স অ্যাপ্লাই করার পরে, তাহলে সেগুলো নিয়ে আমরা বেসিক্যালি যেখানে আলোচনা করব সেটাকে আমরা বলতেছি ডিনামিক্স। তাহলে আই রিপিট, আমরা বলতেছি যে গতিবিদ্যা হচ্ছে বলবিদ্যার একটা অংশ বা পার্ট, যেখানে আমরা কি করব, যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগের মাধ্যমে তার গতি এবং গতি রিলেটেড অন্যান্য যেসব ধর্ম বলি সেগুলো আমরা বিশ্লেষণ করব, যে আলোচনা করব, সেটাকেই আমরা আসলে গতিবিদ্যা বলতেছি আর কি। এরপরে আমরা আসতেছি হোয়াট ইজ রিজিড বডি। আচ্ছা, তাহলে আমরা ডেফিনিশন দিচ্ছি রিজিড বডি। রিজিড বডি বা বাংলাতে যদি আমরা এটাকে বলি হচ্ছে দৃঢ় বস্তু বা কঠিন বস্তু আর কি। তো সেটার ডেফিনিশন আমরা বলছি যে বডি ইজ সেইড টু বি রিজিড। বডিকে রিজিড বা দৃঢ় বলা হবে কখন, যখন when it is impossible to change its shape, এর আকার পরিবর্তন করা অসম্ভব হবে, বাই দ্য অ্যাপ্লিকেশন অফ এ ফোর্স হাউএভার লার্জ, যত বেশি হোক না কেন বল দিলে এটা শেপ চেঞ্জ হবে না। হয় এটা ভেঙে যাবে, সেটা ঠিক আছে, মানে এটার শেপ বিনষ্ট হয়ে যাবে, সেটা ওকে, দ্যাটস ওকে, কিন্তু শেপ চেঞ্জ করা যাবে না, মানে যে এক আকৃতি থেকে আরেক আকৃতিতে রূপান্তর করা যাবে না। এটা হলো মানে রিজিড বডির ডেফিনিশন, দৃঢ় বস্তুর ডেফিনিশন। আমরা আসলে প্র্যাকটিক্যালি চিন্তা করলে, প্র্যাকটিক্যাল পারপাসে আমরা যে কোনো সলিড বডিকেই আমরা রিজিড বডি হিসাবে চিন্তা করে থাকি, যদিও সব সলিড বডি পারফেক্টলি রিজিড বডি নয়। তারপরে আমরা এই সলিড বডি গুলোকে রিজিড বডি হিসাবে ধরে নিই প্র্যাকটিক্যাল পারপাসে, যেহেতু আমাদের রিজিড বডি হিসাবে সলিড বডি দিয়েই আমরা এক্সাম্পল গুলো দিয়ে থাকি। তাহলে আমরা বলছি প্র্যাকটিক্যাল পারপাসে সব সলিড বডিকে আমরা আসলে
রিজিড বডি হিসেবে ধরে নিই। তাহলে এই গেল বেসিক্যালি ডিনামিক্স বা গতিবিদ্যা কাকে বলে এবং রিজিড বডি বা দৃঢ় বস্তু বলতে কি বুঝি। তাহলে এই যে দৃঢ় বস্তুর গতিবিদ্যা বা ডিনামিক্স অফ রিজিড বডি, সেটা নিয়ে আমরা আসলে এখন আলোচনা করব। ইউজুয়ালি আমরা এটাকে এস দিয়ে অথবা ডি দিয়ে রিপ্রেজেন্ট করি। আমরা এখানে এস লিখতেছি। তাহলে সরণ বলতে আমরা বেসিক্যালি বুঝি যে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল এন্ড ফাইনাল পজিশন অফ এ বডি অথবা একটা সিস্টেমে, কিন্তু এটা একটা পার্টিকুলার ডিরেকশনে হতে হবে। পার্টিকুলার ডিরেকশনে যদি না হয় তাহলে সেটাকে তখন আমরা ডিস্টেন্স বলি, তখন আর সেটাকে ডিসপ্লেসমেন্ট বলি না, মানে সেটাকে আমরা বেসিক্যালি কি বলি, দূরত্ব বলি, সরণ বলি না। কারণ আমরা জানি, আমরা পড়ছি অলরেডি যে একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। মানে তো দূরত্ব হচ্ছে স্কেলার রাশি যেটার কিনা মান আছে শুধু, ডিরেকশন নাই। আর ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স তাহলে নির্দিষ্ট একটা দিকে একটা বডির শুরু এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে দূরত্ব, শর্টেস্ট ডিস্টেন্স, হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট, শর্টেস্ট দূরত্ব যেটাকে আমরা বলি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। একটু যদি বুঝায় বলি, যদিও আসলে বললাম সবই আসলে একদম প্রিলিমিনারি, এগুলো হয়তো অনেকের লাগবে না, বাট তারপর একটু রিমাইন্ডার করতে তো দোষ নাই। আমরা যদি এটাকে ইনিশিয়াল পজিশন, এটাকে ফাইনাল পজিশন বলি একটা বডি, তাহলে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে স্ট্রেট লাইন যেটা, হ্যাঁ কানেক্টিং দেম, স্ট্রেট লাইন যেটা সেটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। আমরা এটাকে মনে করি এরকম ঘুরে ফিরেও যেতে পারি, হ্যাঁ সাপোজ এইভাবে আঁকা বাঁকা পথেও যেতে পারি। সো এগুলো ডিসপ্লেসমেন্ট হবে না, আমরা শুধুমাত্র তাদের মধ্যবর্তী যে স্ট্রেট লাইন বরাবর যে ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সেই 8-9 থেকে পড়তেছি। ভেলোসিটিকে আমি ইউজুয়ালি ভি দিয়ে রিপ্রেজেন্ট করি এবং আমরা বলতেছি ভেলোসিটি ইজ ডিফাইন্ড সময় সাপেক্ষে ডিসপ্লেসমেন্ট বা সরণের যে পরিবর্তন, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভেলোসিটি ভি। ইফ ডেল এস displacement changes with time del t, therefore velocity v is equal to del s by del t. আমরা যদি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলতে চাই, তাৎক্ষণিক বেগ, তাহলে আমরা বলি যে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে যে সরণ এবং সময়ের যে অনুপাত সেটাকে তাৎক্ষণিক বেগ বলে। তবে আমরা বলতেছি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, instantaneous velocity v is equal to limit delta t tends to 0 del s by del t is equal to ds by dt. সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সরণের
সরণের যে পরিবর্তন উইথ রেসপেক্ট টু টাইম সেটাকে আমরা বলতেছি হচ্ছে তাৎক্ষণিক বেগ। আমরা বলতেছি অ্যাক্সেলারেশন এ, এটা আমরা ডিফাইন করতেছি, অ্যাক্সেলারেশন ইজ ডিফাইন্ড অ্যাজ acceleration is defined as the rate of change of the velocity with respect to time if del v velocity changes with time del t, then therefore acceleration A is equal to del v by del t. And instantaneous acceleration, তাৎক্ষণিক যে ত্বরণ, সেটাকে আমরা বলছি acceleration A is equal to del v by del t is equal to dv by dt. Momentum P, momentum of a single particle is defined as the product of its mass and its velocity. Therefore, P is equal to basically mv. ভরবেগ আসলে কিছুই না, ভর এবং বেগের গুণফল, সেটাই লিখছি যে মোমেন্টাম হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাস এন্ড ভেলোসিটি। তাহলে এগুলো ছিল এখন পর্যন্ত যেগুলো লিখলাম, এগুলো সব ছিল হচ্ছে লিনিয়ার সিস্টেম, লিনিয়ার প্রপার্টিজ আর কি, লিনিয়ার প্রপার্টিজ অফ মোশন। মানে যদি গতিটা কি হয়, সরল রেখা বরাবর হয়, তাহলে যে সমস্ত প্রপার্টিজ থাকে সেগুলা। কিন্তু গতিটা তো লিনিয়ার না হয়ে, রৈখিক না হয়ে অ্যাঙ্গুলারও হতে পারে, কৌণিক হতে পারে, রোটেশনাল হতে পারে। তো সেক্ষেত্রে যে এই ধরনের প্রপার্টিকে জাস্ট একটু ভিন্ন নাম দিয়ে আমরা এক্সপ্রেস করি, জাস্ট সবগুলোর আগে আমরা অ্যাঙ্গুলার শব্দটা ব্যবহার করি। এটা ইউজুয়ালি আমরা থিটা দিয়ে ডিনোট করি। টেন্ডেন্ট particular time interval by an object or particle at a center of a circular path along which it is revolving. Angular displacement theta. The angle subtended in a particular time interval, একটা নির্দিষ্ট সময়ে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, কোথায় ক্রিয়েট হয়? বাই অ্যান অবজেক্ট অর পার্টিকেল, কোথায়? অ্যাট এ সেন্টার অফ সার্কুলার পাথ, যে বৃত্তাকার পথে, হুইচ ইট ইজ রিভলভিং, হ্যাঁ, যে বৃত্তাকার পথে ওই অবজেক্ট অথবা পার্টিকেলটা ঘুরতেছে, সেই বৃত্তাকার পথের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় একটা নির্দিষ্ট সময়ে, সেটাকে আমরা বেসিক্যালি বলতেছি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট।
সাপোজ আমরা যদি কনসিডার করি যে এটা হচ্ছে একটা সার্কুলার পাথ এবং এখানে একটা পার্টিকেল অ্যান্টিক্লকওয়াইজ এইদিকে এটা তার ইনিশিয়াল পজিশন। এখান থেকে টি টাইমে এত দূর পৌঁছালো, তাহলে এই যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। পার্টিকেলটা টি টাইমে যদি আমরা বলে থাকি, যদি আমরা মনে করি যে এটা হচ্ছে এ পজিশন থেকে বি পজিশনে পৌঁছালো, দেন দেয়ারফর এই যে সেন্টারে যে অ্যাঙ্গেল উৎপন্ন হলো থিটা, সেটাই হচ্ছে এটার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, the rate of change of angular displacement with respect to time is called angular velocity omega. কৌণিক বেগ বেসিক্যালি আর কিছুই না, এটা হচ্ছে কৌণিক সরণের পরিবর্তন উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে। তাহলে এটাকেও যদি আমরা আগের মতো ইকুয়েশন আকারে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সিম্পলি আমরা বলবো ডি থিটা angular displacement changes with time dt. Angular velocity omega is equal to d, sorry এখানে তো ডেল্টা বলতে হবে শুরুতে, ডেল্টা t, partial differentiation and complete differentiation delta theta, okay, delta theta divided by delta t. আর আমরা যদি এটাকে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি বলতে চাই, and instantaneous angular velocity, তাৎক্ষণিক কৌণিক বেগ, ওমেগা ইজ ইকুয়াল টু আমরা বলবো লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা থিটা বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা, তাহলে আমরা বলছি দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার velocity with respect to time is called angular displacement. আমরা বলছি angular acceleration alpha. And if delta omega angular displacement, angular velocity, delta omega angular velocity changes with time delta t, therefore angular acceleration alpha is equal to delta omega by delta t. And instantaneous angular acceleration alpha is equal to limit delta t tends to 0 delta v omega by delta t, basically d omega by dt. Momentum L it is defined as the product of its mass and angular velocity of a particular body. তাহলে angular momentum কে আমরা L দিয়ে রিপ্রেজেন্ট করি, therefore L is equal to m omega.
আই থিঙ্ক তোমাদের সবার মনে আছে the sum of product of mass and square of perpendicular distance of each particle of an object from axis of rotation is called moment of inertia of the object. কোন একটা বস্তু যদি একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে তার চারিদিকে, তাহলে আমরা সেই অক্ষটাকে বলি তখন হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। ফর এক্সাম্পল আমরা যদি ধরি যে এটা হচ্ছে একটা অ্যাক্সিস অক্ষ, যেটাই কেন্দ্র করে এরকম একটা বস্তু যেটাতে হয়তো কিছু পার্টিকেল আছে, তারা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে এটাকে কেন্দ্র করে। তাহলে তখন এই বস্তুটার যে পার্টিকেল, আমরা তিনটা পার্টিকেল কনসিডার করি হিসাবের সুবিধার জন্য, এতগুলো না ধরে এই তিনটা মনে করলাম। এর ভর হচ্ছে m1, এটা হচ্ছে m2, m3, এবং অ্যাক্সিস থেকে এটার দূরত্ব হচ্ছে r1, এটা হচ্ছে r2 এবং এটা হচ্ছে r3 ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া I সমান আমরা লিখব যে সাম অফ প্রোডাক্ট, গুণফল কাদের, ম্যাস এন্ড স্কয়ার অফ পারপেন্ডিকুলার ডিসটেন্স, দ্যাট ইজ দিস, ভর এবং এই মধ্যবর্তী যে দূরত্ব, লম্ব দূরত্ব, তার বর্গের গুণফল, তাদের যোগফল আর কি। হ্যাঁ, তাহলে আগে গুণফল করি m1 r1 স্কয়ার প্লাস, এখন যোগফল দেখাচ্ছি, m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার। তাহলে তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি ভর এবং অক্ষ থেকে মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের যোগফল বা সমষ্টি যেটা, সেটাকে, সেই সমষ্টিটাকে আমরা বলতেছি মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। আমরা এটাকে এভাবে লিখতে পারি একসাথে সামেশন ইউজ করে, যে therefore is equal to summation mi/r/i স্কয়ার, যেখানে i is equal to 1 to 3। সো আমরা বেসিক্যালি আগের তিনটাকে এভাবেও যোগফল আকারে লিখতে পারি। এবং আমরা যদি ধরে নিই যে এই যে mi/ri যেটা, এগুলোকে যদি আমরা mr ধরি, মানে সমস্ত ভরের যোগফলকে যদি আমরা একটা সিঙ্গেল m দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা দেয়ারফর সেটাকে এভাবে লিখতে পারি, সিম্পলি mr স্কয়ার, এভাবে লিখতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া এক্সপ্রেশন। আর স্কয়ার সেহেতু আর এর মান যত বেশি হবে তত জড়তার ভ্রামক বা ঘূর্ণনের মানটা যেটা, সেটা বেশি হবে। তোমরা এটা কি করতে পারো, নিজের বাসায় এক্সপেরিমেন্ট করতে পারবে। দেখবা যে তোমাদের বাসায় যে দরজা আছে, প্রত্যেকটা বাসায় দরজা আছে, সো এই দরজার যে জায়গায় কানেক্টেড আছে, এটা হচ্ছে তোমার অ্যাক্সিস। আর দরজার পাল্লা যেটা, সেটার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভর। তুমি একদম কিনার দিয়ে যদি ঠেলো, ধাক্কা দাও, তাহলে যেহেতু এটা আর এর মান বেশি, সেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে, সেহেতু এটা ইজিলি মুভ করানো যাবে আর কি। আর তুমি যত ভিতরের দিকে থেকে ধাক্কা দিতে থাকবা, তত দেখবে তোমাকে বেশি পরিমাণ ফোর্স দিতে হচ্ছে, যেহেতু সেখানে মোমেন্ট অফ ইনার্শিয়ার মান কম। একদম যদি এইখানে অ্যাক্সিস, এখানে যদি ধাক্কা দিতে থাও, অনেক বেশি বল দিতে হবে আর কি তোমাকে এই দরজা পাল্লাটা মুভ করানোর জন্য। এমন হতে পারে যে দরজার পাল্লাটা যদি অনেক বেশি ভারী হয়, তাহলে এটা ইম্পসিবল, তখন তুমি মুভি করাতে পারবে না মেবি।
এটা ডিপেন্ড করবে কিরকম ভারী সেটা তার উপর আর কি। যেহেতু খুব কাছাকাছি আসলে তোমার ভর এই দূরত্বটা অনেক কমে যায়, সেহেতু দূরত্ব কমার কারণে দূরত্বের বর্গও কমবে, বেসিক্যালি মোমেন্ট অফ ইনার্শিয়ার মানও কমবে। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিসও খুব সহজেই বুঝতে পারি, আর সেটা হচ্ছে এই যে বেসিক্যালি মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বলতে আমরা বোঝাচ্ছি যে একটা বস্তু যদি কোনো একটা অক্ষের চারিদিকে ঘুরতে থাকে, সেটা যে কোনো ডিরেকশন হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ, তো যদি ঘুরতে থাকে তাহলে এই ঘূর্ণনটা কিভাবে ঘোরানো যায়, মানে ঘোরানোর হারটা কেমন, ঠিক আছে, এটা স্মুথলি ঘুরবে নাকি আস্তে ঘুরবে, এই যে রেশিওটা, রেট অফ টার্নিং, ঠিক আছে, এটাকেই বেসিক্যালি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু দিয়ে ডিফাইন করছি।